ক্যান্সার এমন একটি রোগ যেটির নাম শুনলে অনেকের মধ্যে কিন্তু ভয়, শঙ্কা, দুশ্চিন্তা বা অনিশ্চয়তা কাজ করে থাকে। তবে ক্যান্সার মানেই কিন্তু শেষ নয়। যথাসময়ে যদি ক্যান্সারকে শনাক্ত করা যেতে পারে এবং যথাসময়ে যদি ক্যান্সার রোগের ট্রিটমেন্ট শুরু করা যায়, তবেই কিন্তু ক্যান্সারকে হারানো সম্ভব হবে। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করার চেষ্টা করব বাংলাদেশের প্রেক্ষাপটে ক্যান্সারের বর্তমান চিত্রটা আসলে কোন অবস্থায় রয়েছে এবং সেই সাথে নারী এবং পুরুষদের কোন ধরনের ক্যান্সার সবথেকে বেশি হয়ে থাকে এবং সেই সাথে ক্যান্সারকে কিভাবে আমরা আসলে প্রতিহত করতে পারবো, সেই বিষয়গুলো কিন্তু আমাদের আজকের আলোচ্য বিষয়। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস টিভিতে এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন। আমি নুসরাত জাহান দীপা আপনাদের সঙ্গে রয়েছি। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে সবাই মিলে করব জয়। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর এম এ খান, হেমাটোলজিস্ট ও বিএমটি ফিজিশিয়ান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, যেমনটি বলছিলাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এখন কম বেশি কিন্তু সবাই জানি যে ক্যান্সার রোগীদের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে গ্লোবালিও যদি আমরা চিন্তা করি ক্যান্সার রোগীদের সংখ্যাটা কিন্তু বছরের পর বছর কিন্তু সেই সংখ্যাটা দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে। আপনার কাছে একটু জানতে চাইবো যে এবারের ক্যান্সার দিবসের প্রতিপাদ্য বিষয়টা আসলে কি? এবারের প্রতিপাদ্য হচ্ছে ইউনাইটেড বাই ইউনিক। এই প্রতিপাদ্যটা আসলে 2027 সাল পর্যন্ত চলবে। 3 বছর পর পর তাদের এই থিমটা চেঞ্জ করে। এটা বোঝানো হয়েছে যে আমরা ক্যান্সারের বিরুদ্ধে একসাথে লড়ব সবাই, এবং প্রত্যেকের গল্প, প্রত্যেকের অভিজ্ঞতা, অনুভূতি আলাদা, ইউনিক বোঝানো হয়েছে। ক্যান্সার যখন একটা পরিবারে আসে, গোটা পরিবারটাই প্রভাবিত হয়, একটা তিক্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়, এবং এইটাকে সবাই মিলে তারা জয় করার জন্য সম্মিলিতভাবে চেষ্টা করে। তো এই গল্পগুলো আলাদা, তাই এই থিমটা বলা হয়েছে ইউনাইটেড বাই ইউনিক। আচ্ছা, এই যে ক্যান্সার দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের সেমিনার, সিম্পোজিয়াম বা প্রচার প্রচারণার আয়োজন করা হয়ে থাকে। আপনাদের এই বছরের যে ক্যান্সার দিবসের যে আয়োজনটা, সেই আয়োজনটার মধ্যে আসলে স্পেসিফিকভাবে কি কি রয়েছে যেটার মাধ্যমে মানুষকে আসলে সচেতন করাটা অনেক বেশি সহজতর হবে? হ্যাঁ, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সারা বাংলাদেশেই ক্যান্সার দিবসে অর্থাৎ 4 ফেব্রুয়ারিতে র্যালি হয়েছে প্রত্যেক মেডিকেল কলেজে, প্রত্যেক ছোট ছোট প্রতিষ্ঠানগুলোতে মানুষকে অ্যাওয়ারনেস করার জন্য সেমিনার, সিম্পোজিয়াম হয়েছে, টিভিতে প্রোগ্রামগুলো হচ্ছে, পেপারে নানান ধরনের লেখা সহজভাবে বাংলাদেশের মানুষের জন্য তুলে ধরা হয়েছে। কোন ক্যান্সারগুলো এখানে অ্যাওয়ারনেসটা আসলে আমাদের মূল থিম হচ্ছে অ্যাওয়ারনেস ডেভেলপ করাটা। অ্যাওয়ারনেসটা হলো মানুষকে বোঝানো কি কি কারণে ক্যান্সার হতে পারে এবং আমরা কি করলে প্রতিরোধ গ্রহণ করতে পারবো, এবং ক্যান্সার রোগীদের পাশে আমরা সবাই মিলে যাতে সহযোগিতা হাত বাড়িয়ে দেব, এই জিনিসগুলোই আমরা তুলে ধরি সাধারণত ক্যান্সার দিবসে। এবং এই ক্যান্সার দিবসটা আসলে শুরু হয়েছিল 2000 সালে থেকে সারা বিশ্বে পালিত হয়, বাংলাদেশেও এটা প্রতিপালিত হচ্ছে প্রতি বছর, এবং আসলে এটা উদযাপিত হয় ইউআইসিসি একটা প্রতিষ্ঠানের মাধ্যমে। ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল তারা শুরু করে, এখন এটা চলে আসছে। কারণ প্রতিনিয়ত প্রতি বছর নতুন নতুন ক্যান্সারের রোগী শনাক্ত হচ্ছে। শুনলে অবাক হবেন, সারা বিশ্বে 2022 সালের স্ট্যাটিস্টিক অনুযায়ী 20 মিলিয়ন ক্যান্সার রোগী, এবং ক্যান্সারের মৃত্যু হচ্ছে 10 লক্ষ রোগীর। বাংলাদেশের হিসাব মতোই দেখা যাচ্ছে 1,70,000 ক্যান্সার রোগী 2022 সালে শনাক্ত হয়েছে। প্রতি বছর এই পরিমাণ রোগী যদি শনাক্ত হয়, এবং মৃত্যু প্রায় 1,16,000 ক্যান্সার রোগীর মৃত্যু হয়েছে 2022 সালে। এবং দেখা গিয়েছে এই 8 থেকে 10 ভাগ রোগী হচ্ছে ব্লাড ক্যান্সারের। যদিও আমি একজন হেমাটোলজিস্ট, ব্লাড ক্যান্সার নিয়েই ডিল করে থাকি, তাই ব্লাড ক্যান্সার নিয়েও কিছু আলোচনা হবে আজকে আপনাদের সঙ্গে। যেটা আপনি বললেন যে আসলে অনেক ধরনের ক্যান্সারের মধ্যে ব্লাড ক্যান্সার রোগীদের সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে,
কেন বৃদ্ধি পাচ্ছে সেই বিষয়টা জানবো। তার আগে একটু জানতে চাইবো যে এই যে আপনি বলছিলেন যে ক্যান্সার দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের সেমিনার বা প্রচারণা বিভিন্ন পত্রপত্রিকায় বা সোশ্যাল মিডিয়াতে আপনার প্রচারণার কাজগুলো করে থাকেন, কিন্তু ম্যাস পিপল যারা বা প্রত্যন্ত অঞ্চলে কিন্তু অনেক সময় দেখা যায় যে সাধারণ মানুষ যারা রয়েছে সেই পর্যন্ত কিন্তু সেই প্রচারণাটা কিন্তু পৌঁছায় না। তো সেই দিক থেকে আপনাদের আসলে আয়োজনটা কীরকম থাকে যেন তারা জানতে পারে, বুঝতে পারে যে ক্যান্সারকে আসলে কিভাবে প্রিভেন্ট আমরা করতে পারবো? ঠিকই বলেছেন। ক্যান্সারটা আসলে অনেকে মনে করে ক্যান্সারটা শুধু ডাক্তারেই জড়িত, এটা ঠিক নয়, কিন্তু এটা সামাজিক একটা আন্দোলন করে তুলতে হবে। সমাজের প্রত্যেকের দায়িত্ব রয়েছে ক্যান্সারটাকে এই ধরনের, কারণ বর্তমানে দেখা গেছে মানুষের যে মৃত্যুর হার, এটার কারণ হিসাবে ক্যান্সারটাকে প্রায়োরিটি চলে আসছে। আগে ধরো হয়তো বা ডায়াবেটিস, হার্টের রোগীদের হার্ট ডিজিজের কারণে মারা যাচ্ছে, কিন্তু এখন দেখা যাচ্ছে মৃত্যুর হারটা সবচেয়ে বেশি ক্যান্সারের কারণে। তাই এইটাকে প্রতিটা শিক্ষিত মানুষেরই দায়িত্ব হলো তার পরিবারকে বোঝানো, তার আশেপাশে মানুষগুলোকে বোঝানো যে ক্যান্সারের উপায়গুলো জানা, ক্যান্সার হলে কি করা, এবং নিকটস্থ হাসপাতালের সাথে ডাক্তারদের সঙ্গে আর্লিয়েস্ট পসিবল টাইমে যোগাযোগ করা। আচ্ছা, যে কোনো ধরনের রোগ হবার ক্ষেত্রে তো আমরা সবাই জানি এটার পেছনে কোনো না কোনো কারণ থাকে। আমরা খুব স্বাভাবিকভাবে যদি ধরি যারা একটু কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাচ্ছে অথবা সুগারি আইটেম ইনটেক করছে তাদের হয়তো ডায়াবেটিস হচ্ছে, অথবা যারা স্মোকিং করছে তাদের লাং রিলেটেড অনেক ধরনের প্রবলেম হচ্ছে, কিন্তু ক্যান্সার হবার পেছনে বিশেষ কি কি কারণ রয়েছে যেটির কারণে আসলে তাদের ক্যান্সার হতে পারে, অথবা তাদের ফ্যামিলি মেম্বার যারা রয়েছে তাদেরও হয়তো বা ক্যান্সার হবার চান্সেস অনেক বেশি থাকতে পারে? আজকাল কিন্তু শুধু বিশেষ বিশেষ কিছু কারণকে আমরা দায়ী করি না, আজকে সামগ্রিকভাবে বহুবিধ কারণ রয়েছে। এর মধ্যে যেটা আমরা বলি মানুষের জীবনযাত্রা, এটার দিকে দেখেন প্রতিনিয়ত আমরা যাতে আমাদের শরীর গঠন ঠিক থাকে, আমরা স্থূলও না হয়ে যাই। অবেসিটিও একটা কারণ ক্যান্সারকে হেল্প, কিন্তু কোনো একটা ফ্যাক্টরই শুধু ক্যান্সার করে না, অনেকগুলো ফ্যাক্টর। তো পরিবেশ দূষণ, যেখানে আমাদের প্রতিনিয়ত যদি দেখি যে কার্বন ডাইঅক্সাইড বা এখানে নানান ধরনের যে কেমিক্যাল যদি থাকে বাতাসের মধ্যে, এগুলো আমাদের বায়ু দূষণ যে হচ্ছে, বায়ু দূষণের জন্য ক্যান্সার হতে পারে। তারপরে কিছু রেডিয়েশন, যেসব জায়গায় অতিমাত্রায় যদি রেডিয়েশন থাকে সেই রেডিয়েশনও একটা ক্যান্সারের কারণ হতে পারে। তারপরে আমি বলেছিলাম যে মানুষের জীবনযাত্রা, যারা অনেকে ধূমপান করেন, তারপরে তামাক খান, জর্দা খান, এইসব জিনিসগুলো কিন্তু লাং ক্যান্সার, থ্রট ক্যান্সার, তারপরে গলার ক্যান্সার, ক্যান্সার হতে পারে। অতএব আমাদের জীবনযাত্রাটাকে একটু নিয়ন্ত্রিতভাবে রাখতে হবে। খাদ্যাভ্যাস ইম্পর্টেন্ট, যে আমরা আজকে ফাস্ট ফুডের দিকে বেঁচে যাচ্ছি, বাইরের খাবার, চর্বিযুক্ত খাবার, প্রিজার্ভ ফুড খাচ্ছি, এগুলো কিন্তু এর মধ্যে যে কেমিক্যাল ব্যবহার করা হয় এগুলো কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের জন্য খারাপ, এবং এটা আস্তে আস্তে আমাদেরকে ক্যান্সারের কোনো না কোনো ক্যান্সারের জন্য দায়ী হতে পারে। এছাড়াও রয়েছে আমাদের কিছু ক্রনিক ইনফেকশন যদি থাকে, যেমন আমরা বলে থাকি যে আপনারা জেনে থাকেন যে মহিলাদের জরায়ুর মুখ ক্যান্সার অর্থাৎ সার্ভিক্যাল ক্যান্সার, এর জন্য সবসময় ভ্যাকসিন দেওয়া হয়। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামে একটা ভাইরাস রয়েছে, এটার বিরুদ্ধে আমরা যদি প্রিভেনশন হিসেবে টিকা ব্যবহার করি তাহলে এটা 100% এটা প্রিভেন্টেবল। একইভাবে আরও কিছু ভাইরাস রয়েছে, হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, এগুলা যদি ভ্যাকসিন আমরা নিতে পারি তাহলে আমরা নিজেকে প্রতিরোধের দিকে নিয়ে যাব। তাছাড়া আরও কিছু ভাইরাস, ইপস্টেন ভাইরাস, লিম্ফোমা করে, এই ধরনের কিছু ভাইরাস বা ক্রনিক ইনফেকশন থেকে ওই যেমন হেলিকোব্যাক্টার পাইলোরি একটা ইনফেকশন হয় স্টমাকে, ওইখান থেকে স্টমাকের অথবা খাদ্যনালীর মধ্যে লিম্ফোমা হতে পারে। তো আসলে এগুলা সম্বন্ধে একটু যদি আমরা সচেতন হই, একটু প্রিভেনশনের দিকে যাই, তাহলে আমরা অনেক ক্যান্সারকেই, এবং সবচেয়ে বড় কথা যে WHO হিসাব মতে দেখা গিয়েছে 40 থেকে 50% ক্ষেত্রে ক্যান্সারকে প্রতিরোধ করা সম্ভব। তাহলে আমরা যদি 40% রোগী ক্যান্সারকে প্রতিরোধ করতে পারি, বাকি ক্যান্সারগুলোকে যদি আর্লি শনাক্ত করতে পারি, তাহলে ক্যান্সারকে অবশ্যই আমরা পারবো নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে। আচ্ছা, অর্থাৎ আপনি বলছেন যে আমাদের স্বাভাবিক যে জীবনযাত্রা, সেখানে আমরা যদি হেলদি একটা লাইফস্টাইল যদি আমরা লিড করতে পারি, সেক্ষেত্রে ক্যান্সারকে আমরা অনেকটাই প্রিভেন্ট করতে পারবো। আপনি ওবেসিটির কথা স্যার আপনি বলছিলেন, আমরা রিসেন্টলি কিছু সার্ভেতে বা রিপোর্টে কিন্তু আমরা দেখেছি যে ওবেসিটির কারণে 2030 সাল নাগাদ
ক্যান্সার রোগীদের সংখ্যা প্রায় 15 থেকে 20 গুণ বেড়ে যেতে পারে। এক্ষেত্রে আপনার দর্শকদের উদ্দেশ্যে মেসেজ কি থাকতে পারে যে আসলে আমরা তো এটা আসলে চিন্তাও করতে পারি না যে আসলে কারোর ওজন বেড়ে গেছে বা ওভারওয়েট ওবেসিটির জন্য তার ক্যান্সার হতে পারে, কিন্তু আমরা সবসময় চিন্তা করি কারোর ওজন বেড়েছে, ফাস্টফুড আইটেম জাতীয় খাবার খাচ্ছে, তার হয়তো বড়জোর কোলেস্টেরল লেভেল বেড়ে যেতে পারে, তার হয়তো ওজন বাড়তে পারে, কিন্তু এটার জন্য ক্যান্সার হতে পারে সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা খুব একটা চিন্তা করি না। হ্যাঁ, ওবেসিটি বাড়ার জন্য আসলে মূলত দেখেন অনেক আজকাল আলট্রাসোনোগ্রাম যদি করে আমি দেখা যাচ্ছে যে 90% মানুষের মধ্যে দেখা যাচ্ছে ফ্যাটি লিভার গ্রেড 1, তারপর গ্রেড 2, গ্রেড 3-তে গিয়ে সিরোসিসের মতো ক্রনিক লিভার ডিজিজ হচ্ছে। এরপরে তো স্টেজ আসছে লিভার ক্যান্সার। হ্যাঁ, তাহলে এই ওবেসিটির কারণে লিভার থেকে লিভার ক্যান্সার পর্যন্ত চলে যেতে পারে যদি আমরা সচেতন না হই। এছাড়া ওবেসিটির কারণে মেয়েদের ব্রেস্ট ক্যান্সার মতো রোগকে প্রভাবিত করতে পারে। তো এইভাবে আসলে শুধু ওবেসিটি একটা ক্যান্সারকে সরাসরি দায়ী না, কিন্তু অনেকগুলা হরমোনাল ইমব্যালেন্স করে বডিতে নানান ধরনের কেমিক্যালস ইমব্যালেন্স করে প্রভাবিত করে ক্যান্সারকে। কারণ জানেন ক্যান্সারের মূলে রয়েছে শরীরের মধ্যে একটা মিউটেশন হয়, জিনগত একটা মিউটেশন। আমাদের শরীরে সাধারণত ক্যান্সার সাপ্রেসর জিন রয়েছে, তার প্রতিনিয়ত কাজ হচ্ছে ক্যান্সার যাতে না হয় তাকে চাপিয়ে রাখা। অর্থাৎ প্রতিনিয়ত আমাদের শরীরে সেল বিভাজন হচ্ছে, বিভাজনের সময় কোনো ডিএনএটা নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, অথবা মিউটেশন হয়। এটাকে রিভাইভ করা, চেঞ্জ করা, কারেকশন করা, এটা একটা জিনের মাধ্যমে হয়। যদি ওই জিনটা ঠিক মতো কাজ করতে না পারে তাহলে কিন্তু ক্যান্সারটা একটু স্বাধীনভাবে সে সচেতন হয়ে যাচ্ছে, তাকে কন্ট্রোল করার কেউ থাকতেছে না। অতএব ক্যান্সার জিনটাকে সচেতন রাখার জন্য অনেকগুলা পরিবেশগত জিনিস প্রয়োজন। তাছাড়া বডির মধ্যে এই নিয়ন্ত্রিত কেমিক্যাল ইমব্যালেন্সগুলো হলে ওই ক্যান্সার সাপ্রেসর জিনটাও সাপ্রেসড হয়ে যায়। আচ্ছা স্যার, আপনি জরায়ু মুখের ক্যান্সারের কথা বলছিলেন যেটা মহিলাদের হয়ে থাকে। জরায়ু মুখের ক্যান্সারকে প্রিভেন্ট করার জন্য আমরা সবাই জানি গভর্নমেন্ট থেকে কিন্তু এখন ভ্যাকসিন দেওয়া হচ্ছে, যেটা স্কুলে বিশেষ করে আমরা দেখেছি যে স্কুলে ফ্রিতে দেওয়া হচ্ছে। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা গেছে যদি আমরা বলি যে আমাদের মা, খালা, দাদি যারা রয়েছে তারা কিন্তু এই সুবিধাটা পায়নি, কিন্তু তারা যদি এই মুহূর্তে মনে করে যাদের বয়স 40 পার হয়ে গেছে কিন্তু তাদের ভ্যাকসিন দেওয়া হয় না, তারা যদি এই সময়টাতে বা এই বয়সটাতে যদি এই জরায়ু মুখের ক্যান্সারের ভ্যাকসিনটা যদি দেয় তাহলে আসলে কতটুকু জরায়ু মুখের ক্যান্সারটাকে প্রিভেন্ট করা সম্ভব হবে? হ্যাঁ, এটা সাধারণত বলা হয় যে 9 বছর থেকে 14-15 বছর পর্যন্ত সম্ভবত 2টো ডোজ নিতে হয়, এরপরে 3টা ডোজ, হয়তো 3টা ডোজ নিলে অবশ্যই তার যদি প্যাপিলোমা ভাইরাস ইনফেকশনটা কন্ট্রোল হয়ে যায় আর কি। ও তখন একটা ক্রনিক ইনফেকশন হয়ে ভাইরাস তার সাথে সরাসরি করে না, ওখানে ইনফেকশন হবে, তারপরে আস্তে আস্তে কয়েক বছর পরে হয়তো ডেভেলপ করবে। এবং এতে করে আসলে ওই প্যাপিলোমা ভাইরাল থেকে জরায়ুর মুখের ক্যান্সারটা ওই বয়সেই হয়, সাধারণত 30-40 বছর বয়সে। এবং ওটা যাদের হয়নি অবশ্যই তাদের এটা কন্ট্রোল করা সম্ভব। আমার মনে হয় এইগুলো হয়তো গাইনোকোলজিস্টরা আরও ভালো বিশদভাবে বলতে পারবে। তবে যতদূর আমার মনে হয় এটা অবশ্যই কিছু না কিছু লাভ হবে কেউ যদি দিতে পারে। যদি অর্থাৎ যদি কেউ মিস করেও থাকে সেটা পরবর্তী বয়সে অর্থাৎ 40-এর পরেও চাইলে তারা দিতে পারে। জি, আমরা আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব ক্যান্সার সম্পর্কে। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। স্যার, বিরতির আগে আমরা কথা বলছিলাম জরায়ু মুখের ক্যান্সার নিয়ে। আপনি বলছিলেন যে যদি কেউ এই জরায়ু মুখের ক্যান্সারের ভ্যাকসিন সেটা যদি কোনো কারণে মিস করেও থাকে পরবর্তী সময়টাতে অর্থাৎ 30, 35 বা 40 বছরের বয়সেও তারা ভ্যাকসিনটা যদি দেয় তাহলে কিছুটা হলেও ওই জরায়ু মুখের ক্যান্সারকে প্রিভেন্ট করা অনেকটাই সম্ভব হবে। আপনি অনুষ্ঠানের শুরুতেই বলছিলেন যে ব্লাড ক্যান্সার নিয়ে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু মেসেজ দিতে চান। প্রথমে আপনার কাছে একটু জানবো যে এই ব্লাড ক্যান্সার বলতে আসলে কি বোঝায়? আমরা অনেক ক্ষেত্রে আসলে দেখেছি যে
যারা রেগুলার স্মোকিং করছে বা কলকারখানায় কাজ করছে তাদের হয়তো লাং ক্যান্সার হচ্ছে, বা অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে, কিন্তু ব্লাড ক্যান্সার কেন হয়ে থাকে সেই রিজনটা কিন্তু অনেকেরই কিন্তু অজানা। একটু জানবো আপনার কাছ থেকে। আমার এই উত্তরের আগে একটু বলে রাখি যে জরায়ুর মুখের ক্যান্সার যেটা, জি। যদি আর্লি বয়সে কেউ ভ্যাকসিন মিস করে থাকে সেটা 30 থেকে 45 বছর পর্যন্ত দেওয়ার রিকমেন্ডেশন রয়েছে, 45 বছর পর্যন্ত। আচ্ছা। কারণ তখন কিন্তু যে ইনফেকশনটা অলরেডি যদি ভাইরাস দ্বারা ইনফেকশন হয়ে যায় জরায়ুর মুখে, ওইটাকে প্রিভেন্ট করবে না, কিন্তু নতুন ইনফেকশনটা প্রিভেন্ট করবে। আচ্ছা। এইটার উদ্দেশ্য এটাই আর কি। অতএব 45 ইয়ার্স পর্যন্ত আপনি এটা ব্যবহার দিতে পারবে এবং এটা ইউজফুল। আচ্ছা। এখন ব্লাড ক্যান্সারের কারণ দেখা গিয়েছে, ব্লাড ক্যান্সারের মূল কারণগুলোকে আমরা ধরে থাকি রেডিয়েশনটাকে একটা। যেমন অনেক জায়গায় আপনি জানেন যে আণবিক বোমা নিক্ষেপ হয়েছিল জাপানে, এবং এর পরবর্তীতে দেখা গিয়েছিল এখানে লিউকেমিয়া, সিএমএল জাতীয় এবং অন্যান্য লিউকেমিয়ার প্রবণতা অনেক বেড়ে গিয়েছিল। তো আমাদের দেশে তো এছাড়াও আমরা প্রতিনিয়ত নানান ধরনের রেডিয়েশনের মুখোমুখি হচ্ছে। এই রেডিয়েশনগুলা যদি প্রতিনিয়ত আমাদের শরীরে প্রবেশ করতে থাকে তাহলে জেনেটিক যে জিনগুলো রয়েছে ওখানে ড্যামেজ হয়। আচ্ছা। এই আস্তে 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 এটা হয়তো কয়েক বছর পরে এটা হয়তো ক্যান্সারে সৃষ্টি করতে পারে, লিউকেমিয়া। এছাড়াও রয়েছে যে কেমিক্যাল, যেটা বলেছিলাম আমাদের পার্টিকুলারলি কেমিক্যালসের মধ্যে যেমন প্লাস্টিক তৈরিতে বা অন্যান্য রাবার পেইন্টিং, প্রিন্ট যে পেইন্টগুলো তৈরি করতে বেনজিন নামে একটা রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়, এটাও কিন্তু লিউকেমিয়া তৈরি সৃষ্টিতে হেল্প করে। তবে এছাড়া রয়েছে কিছু, যেটা বলেছিলাম যে আমরা ইস্টার্ন বার ভাইরাস নামে একটা ভাইরাস রয়েছে, এটা যদি ধারা আক্রান্ত হয় কেউ এবং এটা বডিতে ইনফেকশন থাকে। এছাড়া রয়েছে এইচ পাইলোরি ইনফেকশন, যেটা বলেছিলাম লিম্ফোমা হতে পারে। এই ধরনের কিছু ভাইরাস দ্বারাও আমাদের ক্যান্সার, লিউকেমিয়া বা লিম্ফোমা জাতীয় ক্যান্সার হতে পারে। মূল কথা হচ্ছে অলমোস্ট বেশিরভাগ ক্ষেত্রেই লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সারের জন্য জেনেটিক মিউটেশনটাই দায়ী। আচ্ছা। এবং সব ক্ষেত্রে যে এসব হবে তা না, অনেক সময় জেনেটিক মিউটেশনটা এটা বলে জেনেটিক কিছু হয়, পরিবর্তন আসে জিনের মধ্যে, ওইটাও আসলে দায়ী আমাদের লিউকেমিয়ার জন্য। আচ্ছা, লিউকেমিয়া ছাড়াও তো স্যার আমরা যতটুকু শুনেছি যে নন হজকিং লিম্ফোমা, যেটার কথা আপনি বলছিলেন, আবার অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে খুব রেগুলার বেসিসে অনেকের হিমোগ্লোবিনটা একটু কম থাকে, এবং হিমোগ্লোবিন কম থাকতে থাকতে একটা সময় দেখা যায় সেটি আসলে ব্লাড ক্যান্সারের দিকে টার্ন করেছে। আসলে আমরা ব্লাড ক্যান্সার বলতে বুঝি যে তিনটা ক্যান্সারকে প্রধানত, একটা হলো যেটা বলি আমরা লিউকেমিয়া, লিম্ফোমা আর মাল্টিপল মাইলোমা। এই তিনটা রোগী আসলে ব্লাডের কোষ থেকে তৈরি হচ্ছে, এবং এইগুলা বিভিন্ন মাত্রায়। এর মধ্যে যেটা বলেছিলেন আপনি লিম্ফোমাটাই হচ্ছে প্রাদুর্ভাব বেশি আমাদের দেশে হোক বা বিভিন্ন ওয়ার্ল্ডেই। এরপরে আসছে লিউকেমিয়ার মধ্যে নানান ধরনের রয়েছে, অ্যাকিউট লিউকেমিয়া, ক্রনিক লিউকেমিয়া, ALL, AML, CLL হলো ক্রনিক এক ধরনের লিম্ফোমা। ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া হচ্ছে একটা ক্রনিক টাইপ অফ লিউকেমিয়া। এছাড়া মাল্টিপল মাইলোমা যেটা বয়সকালে হয়, এটাও একটা আমরা ব্লাড ক্যান্সারের মধ্যে ধরা হয়। আচ্ছা, আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, আপনি বলছিলেন যে বাংলাদেশে লিম্ফোমাটা সব থেকে বেশি হয়ে থাকে, তো সেই দিক থেকে যদি আমরা আপনার কাছে একটু জানতে চাই যে আসলে আমরা যেটা জানি, আপনি যেমনটাই বলছিলেন যে মায়োলোমা যেটা সেটা বয়স্কদের হয়ে থাকে, কিন্তু এখন কিন্তু তরুণ বয়স যাদের রয়েছে তাদেরও কিন্তু ব্লাড ক্যান্সার হচ্ছে। এর বিশেষ কোনো কারণ রয়েছে কিনা যে এত অল্প বয়সে কেন তাদের ব্লাড ক্যান্সারটা হচ্ছে? হ্যাঁ, ওই যে আমি বললাম যে এটা শুধু যে ব্লাড ক্যান্সারের অনেকগুলাই হয় জেনেটিক মিউটেশনের জন্য, জিনগত মিউটেশনের কারণে। এটা জিনের ত্রুটির কারণে হচ্ছে, এবং কোনো কারণে যদি এটা রিপেয়ার না হয় তাহলে ওইটাই পার্মানেন্ট হয়ে লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সারে রূপান্তরিত হচ্ছে। তো এই জন্য আসলে যে একটা ছোট বাচ্চা যে 3 বছর বয়স, তার অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া হয়েছে, সে তো কোনো ধরনের পরিবেশগত দূষণের শিকার হয় নাই, সে তো কোনো খাদ্যাভ্যাসের কোনো ত্রুটি করে নাই, কিন্তু তার শরীরে লিউকেমিয়া বাসা বেঁধেছে। এর কারণটা হলো তার জিনের মধ্যে যে মিউটেশন হয়েছে, ওই মিউটেশনটাই তাকে
পরিবর্তন, যে মিউটেশন হয়েছে ওই মিউটেশনটা আসলে ব্লাডের যে কোষগুলোকে নিয়ন্ত্রণ করে, ওই নিয়ন্ত্রণটা শরীর হারিয়ে ফেললো। তখন আস্তে 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 এটা লিউকেমিয়া প্রকাশ ঘটলো, যে সেলগুলো অনেক বেড়ে গেল, 2 লাখ 3 লাখ করে আমাদের কাছে যখন আসলো, রক্ত শূন্যতা নিয়ে আসলো, তারপরে রক্তক্ষরণ নিয়ে আসলো। আপনি বলছিলেন যে জিনগত কিছু অ্যাবনর্মালিটিস, এটা ছাড়াও কি আমরা কি বলতে পারি যে ব্লাড ক্যান্সার একটা বংশগত একটা ক্যান্সার রোগ? যেমন পরিবারে কোনো একজন সদস্যর হয়তো ছিল, পরবর্তী প্রজন্ম যারা রয়েছে তাদেরও কি আসলে ব্লাড ক্যান্সার হবার কোনো চান্সেস রয়েছে কিনা? ব্লাড ক্যান্সারের বেলায়, ব্লাড ক্যান্সার যদি আমরা সমষ্টিগতভাবে 3টাকে বোঝাচ্ছি, ক্ষেত্রে বংশগতটা প্রাদুর্ভাব আসলে খুব কম। দেখা যায় ইন জেনারেল ক্যান্সারের মধ্যে 5 থেকে 10 ভাগ হলো ফ্যামিলিগত ক্যান্সারে আসতে পারে। এর মধ্যে আমরা ধরে নেই যেটা বলেছিলাম যে ব্রেস্ট ক্যান্সার এবং ওভারিয়ান ক্যান্সার, এইগুলো সাধারণত পরিবারে থাকলে তাদের পরিবারের কারো না কারো একসময় হতে পারে। প্রোস্টেট ক্যান্সার ছেলেদের বেলায় যেটা, এটাও হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে লাং ক্যান্সার পরিবারের মধ্যে থাকলে কোনো কোনো ক্ষেত্রে হতে পারে। কিন্তু দেখা গিয়েছে যে একটা জিন রয়েছে BRCA1 or 2, এইটা হলো একটা ক্যান্সার সাপ্রেসর জিন, প্রত্যেকের শরীরে রয়েছে। কিন্তু এটার মধ্যে যদি কোনো কারণে মিউটেশন হয়ে এটা সাপ্রেসড হয়ে যায়, তাহলে কিন্তু তার শরীরে ওই ক্যান্সারটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য আজকাল যদি দেখা যায় কারো পরিবারে ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার হয়েছে কারো, ইচ্ছা করলে তার ছেলেমেয়েরা এটা স্ক্রিনিং করে দেখতে পারে যে তার শরীরে ওই জিনের মিউটেশনটা হয়েছে কিনা। যদি থাকে উনি বছর বছর স্ক্রিনিং করবেন, আর্লি ডায়াগনোসিস করার ব্যবস্থা করবেন এবং চিকিৎসায় যাবেন। আচ্ছা, যেহেতু আপনি স্ক্রিনিং এর কথা বলেন, অনেকে কিন্তু এটা জানতে চায় যে আসলে আমার স্ক্রিনিং প্রোগ্রামের আওতায় আসার জন্য আসলে আমি কত বছর বয়স থেকে সেটি আমি শুরু করব, 20, 25 বা 30? যেমন স্ক্রিনিং প্রোগ্রাম, যেমন আমি বলি প্রথমেই সার্ভাইকাল ক্যান্সারের কথা। সার্ভাইকাল ক্যান্সারটা তো স্ক্রিনিং খুব এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা সাধারণত বলা হয় যে 30 বছর থেকেই প্যাপসমিয়ার করার জন্য, বছর বছর করার জন্য, যাতে আর্লি ডিটেক্ট করা যায়। এছাড়া আমাদের কিছু ক্যান্সার হয় যেটা পরে ইন্টেস্টাইন ক্যান্সার, কলোরেক্টাল ক্যান্সার আর কি। এটার জন্য আমরা স্টুলের অকাল ব্লাড টেস্ট করি বছর বছর, 40 বছর বয়স থেকে প্রত্যেকের করা উচিত, কারণ এই ক্যান্সারগুলোই হয় 30, 40, 50 বছর বয়সে। এছাড়াও আরও প্রোস্টেট ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার সাধারণত বলা হয় 40 বছর বয়সের পর থেকে প্রতি বছর, প্রতি জন্মদিনেই আপনার একটা PSA একটা টেস্ট করা হয়, প্রোস্টেট স্মিয়ার অ্যান্টিজেন। এটা তাহলে কিছু সব ক্যান্সার, যে আপনি পার্টিকুলারলি ব্লাড ক্যান্সারের বেলায় আর্লি ডিটেকশন করার তেমন কোনো উপায় নাই। আচ্ছা, যখন উপসর্গগুলো নিয়ে আসে তখনই আমরা এটাকে ফাইন্ড আউট করি, রোগ নির্ণয় করি এবং চিকিৎসার দিকে যাই। কিন্তু কিছু কিছু ক্যান্সার যেটা বললাম, ওই ক্যান্সারগুলোকে প্রিভেনশন করার জন্য অথবা স্ক্রিনিং করার ব্যবস্থা রয়েছে। আচ্ছা, তার মানে কিছু কিছু ক্যান্সার রয়েছে যেগুলোকে আমরা একটা নির্দিষ্ট বয়সের পর থেকে যদি আমরা স্ক্রিনিং এর আওতায় আসি, তখন সেটাকে আসলে আর্লি প্রিভেন্ট করাটা অনেকটাই সম্ভব। কিন্তু ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে আপনি যেমনটি বলছিলেন যে খুব একটা আসলে উপসর্গ দেখা যায় না। একটু আপনার কাছে জানতে চাইবো যে তারপরও স্ক্রিনিং করার উদ্দেশ্য কিন্তু প্রিভেনশন না, স্ক্রিনিং করার উদ্দেশ্য হচ্ছে আর্লি ডিটেকশন করা। কারণ আমরা জানি যে ক্যান্সারকে জয় করতে গেলে আপনি আর্লি ফাইন্ড আউট করতে হবে এবং চিকিৎসা যেতে হবে। আপনি যখন জানবেন যে আপনার শত্রু চলে আসতেছে, তখন আপনি অনেক শক্তি সঞ্চয় করে শত্রুর মোকাবেলা করবেন। তো সেটার উদ্দেশ্য হলো প্রিভেনশনের জন্য নয়, বরং স্ক্রিনিংটা হলো আর্লি ডিটেকশন। আচ্ছা, কিন্তু ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে আপনি বলছিলেন স্যার যে এটার খুব একটা লক্ষণ দেখা যায় না, তারপরও কিছু না কিছু লক্ষণ ডেফিনেটলি থাকে। লক্ষণ মানে ব্লাড ক্যান্সারকে প্রিভেনশন করা বা স্ক্রিনিং করার তেমন সুযোগ নাই, তবে এটাকে আর্লি ডিটেকশন করার জন্য কিছু উপসর্গ থাকে। সেগুলো যেমন একটা ব্লাড ক্যান্সারের কয়েকদিন আগে একটা পেশেন্ট আসছিল আমার চেম্বারে, তার গ্ল্যান্ড নিয়ে সার্ভাইকাল, এটাকে আমরা বলি যে লিম্ফ নোড ফোলা নিয়ে আসছে। এখন এই লিম্ফ নোড তো অনেক কারণে হতে পারে। এটা
টনসিলের কারণে লিম্ফ নোড হতে পারে, গলা ইনফেকশনের কারণে হতে পারে, ভাইরাল ইনফেকশনের জন্য হতে পারে, টিবির জন্য হতে পারে। এখন আমি যদি বলি কিছু না বসে থাকি তাহলে তো হবে না, ওইটাকে বায়োপসি করে পরীক্ষা করে যদি দেখি, এফএনসি বা বায়োপসি করে যদি দেখি যে এটা টিবি হয়েছে, তাহলে টিবির চিকিৎসা দেব। যদি দেখি না এইটা আসলে টিবি নয়, এটা ক্যান্সার জাতীয় লিম্ফোমা হয়েছে, তখন এটাকে আমরা ওই লিম্ফোমার চিকিৎসায় যাব। তো অথবা ইনফেকশন হয়েছে, গলার ইনফেকশনের জন্য তার একটা টনসিল ফুলেছে, বা পায়ের ইনফেকশনের জন্য তার এই ইনগুইনাল লিম্ফ নোড ফুলেছে, তখন আমরা ওই ইনফেকশনের চিকিৎসা দিব। তখন তার এই জন্য সবসময় সব উপসর্গ যে হলেই যে ক্যান্সার ভয় পাবো তা না, কিন্তু এটা কেন হয়েছে এটা অবশ্যই আপনাকে বাইর করতে হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। একই রকমভাবে যেমন একটা রোগী রক্তশূন্যতা নিয়ে আসলো, আচ্ছা, এটা রক্তশূন্যতা অনেক কারণে হতে পারে। সেই রক্তশূন্যতার একটা হতে পারে যে আয়রন ডেফিসিয়েন্সির জন্য হতে পারে, এটা কম খাওয়ার জন্য হতে পারে, রক্তক্ষরণ হচ্ছে তার জন্য হতে পারে, মহিলাদের মাসিক বেশি হচ্ছে তার জন্য হতে পারে। অতএব আবার রক্তশূন্যতা হতে পারে আপনার বোন ম্যারো যেখানে তৈরি হয় ওখানে যদি ক্যান্সার হয় লিউকেমিয়ার কারণে। অতএব আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি যে আসলে কেন এই রক্তশূন্যতা। তারপরে মনে করেন আমরা প্লেটেট, আজকাল জানেন যে অহরহ মানুষ প্লেটেট কম নিয়ে একটু প্যানিক হয়ে আমাদের কাছে আসছে যে প্লেটেট বাড়তেছে না, কমে গেল। কিন্তু এই প্লেটলেটও আবার ডেঙ্গুর জন্য হতে পারে, অথবা কোনো ভাইরাল ইনফেকশনের জন্য হতে পারে। আমরা জানি যে কোভিডের জন্য প্লেটলেট একটু সামান্য কমে যেত, সেটার জন্য হতে পারে। আসলে এগুলো তখন আমরা সহজ কারণগুলো প্রথমে বাইর করি। আইটিপি নামে একটা রোগ রয়েছে, ওটার জন্য প্লেটলেট অনেক কমে যায়, সেটার আমরা চিকিৎসা দিই। আবার পাশাপাশি ব্লাড ক্যান্সারের জন্য প্লেটলেট কমতে পারে, কারণ প্লেটলেটটা তৈরি হচ্ছে বোন ম্যারোর মধ্যে, এবং আমাদের ব্লাড ক্যান্সার সাধারণত শুরুই হয় বোন ম্যারো থেকে। ওইখানে যখন ব্লাড ক্যান্সার শুরু হয় তখন দেখা যায় যে স্বাভাবিক যে রক্ত কণিকাগুলো তৈরি হয়, প্লেটলেট, তারপরে হেমোগ্লোবিন, আরবিসি এবং ডব্লিউবিসি, ওইগুলোকে সাপ্রেসড করে দেয়। তখন রুগীদের একসাথে সাধারণত রক্তশূন্যতা, প্লেটলেট কমে যাওয়া, রক্তক্ষরণ এবং সাথে ইনফেকশন নিয়ে আসে, ডব্লিউবিসি কমে যাবে। তো এইসব যখন সম্মিলিতভাবে থাকে এবং আমরা এর কারণটা বাইর করে, তখন আসলেই সে কি একটা লিউকেমিয়াতে আক্রান্ত ভুগতেছে নাকি না অন্য কোনো কারণ রয়েছে। মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম একটা রোগ রয়েছে, এটা বয়স্কদের হয় সাধারণত। তাদের দেখা যাচ্ছে যে কোনো কারণ খুঁজে পাচ্ছি না আমরা, রক্তশূন্যতা অথবা ব্লাডের মধ্যে ডব্লিউবিসি কমে যাওয়ার কারণ। তখন আমরা বোন ম্যারো করে স্পেশাল টেস্ট করে বাইর করার চেষ্টা করি যে মাইলোডিসপ্লাস্টিক এক ধরনের প্রি ক্যান্সারাস কন্ডিশন। আচ্ছা, মানে আমি অনেক সময় বলি যে হ্যাঁ ক্যান্সার হয় নাই কিন্তু হওয়ার মতো অবস্থায় চলে আসছে আপনার। জি, তার মানে সিবিসি টেস্ট থেকেও আমরা অনেক সময় আন্দাজ করতে পারি যে কোনো না কোনো কারণে হয়তো বা তার ব্লাড ক্যান্সারের কোনো সাইন সিম্পটম দেখা দিচ্ছে। সিবিসি খুব ইম্পর্টেন্ট, হেমাটোলজি কিন্তু সিবিএসটা খুবই ইম্পর্টেন্ট একটা টেস্ট। এখান থেকে আমরা শরীরের অনেক কিছু বুঝতে পারি। জি স্যার, আমরা এই সিবিসি টেস্ট থেকে যেমনটা আপনি বলছিলেন যে আসলে ব্লাড ক্যান্সারকে অনেকটাই আন্দাজ করা যেতে পারে যে তার ব্লাড ক্যান্সার হতে পারে, এই বিষয়টি আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। ধন্যবাদ। স্যার, বিরতির আগে আমরা লক্ষ্য নিয়ে কথা বলছিলাম, যেমনটা আপনি খুব চমৎকার করে বললেন যে সিবিসি টেস্ট দিয়ে কিন্তু ব্লাড ক্যান্সারের প্রাথমিক যে শনাক্তটা সেটা করা যেতে পারে। এর বাইরে কি আর কোনো লক্ষণ আছে? যেমন অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে কারো কারো ক্ষেত্রে একটু দুর্বলতা থাকে বা জ্বর আসে, এরকম কোনো সিমটম থাকে কিনা? হ্যাঁ, রোগীরা তো প্রথমেই আমাদের কাছে ফ্যাটিকনেস নিয়ে আসে, দুর্বলতা, ফ্যাটিকনেস, তারপরে কোনো কোনো ক্ষেত্রে বলবে জ্বর তাদের আসে যায়, বা লম্বা অনেক দিন থেকে জ্বর হচ্ছে, অল্প অল্প জ্বর হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে হাই ফিভার নিয়েও আসতে পারে। পাশাপাশি সাথে রক্তশূন্যতা থাকে। হয়তো আরেকটু যখন অ্যাডভান্স হবে তখন তার দেখা যাচ্ছে যে গায়ে কালো কালো ব্রুইজ বলি, রক্তক্ষরণের একটা চিহ্ন থাকবে। এইসব সবের যে একসাথে তিনটাই থাকবে তা না, কারো কারো একটা বা দুটো সমস্যা নিয়ে আসে, তখন হয়তো আমরা পরীক্ষা নিরীক্ষা করি। কারণটা কি? তো জ্বরটা আসে সাধারণত, আমি আগেই বলেছি যে রক্ত কণিকাগুলো তৈরি হয় বোন ম্যারোর মধ্যে। এটি ফ্যাক্টরি যেখানে ডব্লিউবিসি তৈরি হয়। ডব্লিউবিসির মধ্যে যে উপাদানটা বেশি থাকে সেটাকে আমরা বলি নিউট্রোফিল। হ্যাঁ, এই নিউট্রোফিলটা হলো শরীরের পুলিশ বাহিনী।
আমাদের শরীরে যখন কোনো জীবাণু প্রবেশ করবে, এই পুলিশ বাহিনী তাকে আক্রমণ করে বসবে, আক্রমণ করে শরীর থেকে বাইর করে দেবে, ডিস্ট্রয় করে দেবে। তো যখন শরীরে ক্যান্সার বাসা বাঁধে, লিউকেমিয়া পার্টিকুলারলি, তখন ওই লিউকেমিয়া যখন ফ্যাক্টরির মধ্যে, বোন ম্যারোর মধ্যে আধিক্য লাভ করবে, তখন নিউট্রোফিল তৈরি কমে যাবে, যেটা থাকে 40% থেকে 70-80%। যখন এটা 20%, 1%, 10%, 20% হয়ে যাবে, তখন পুলিশ ফোর্স কমে যাচ্ছে, তখন ইনফেকশনগুলো সহজে সে ছড়িয়ে যেতে পারবে। আচ্ছা, কারো নিউমোনিয়া হলো, কারো অন্য ইনফেকশন হলো, ব্লাড ইনফেকশন হলো, হয়ে তার শরীরে জ্বর আসবে সহজেই। আপনার আমার ঠান্ডা লাগতেছে না, তার চট করে গলা ভেসে যাচ্ছে, চট করে নিউমোনিয়া হয়ে যাচ্ছে। এই যে কারণেই জ্বর আসার মানে হলো তার শরীরে কোনো ইনফেকশন রয়েছে, ইনফেকশন হচ্ছে। পাশাপাশি একইভাবে বলতে পারি রক্তশূন্যতা, কারণ রক্তটা তৈরি হচ্ছে, আরবিসিটা তৈরি হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে, ফ্যাক্টরি আক্রান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গিয়েছে, সে রক্ত তৈরি করতে পারছে না। সো আমাদের শরীরের মধ্যে হিমোগ্লোবিন ড্রপ করতে 7%, 6%, 4% নিয়ে আসছে। একইভাবে প্লেটলেট রক্ত, যাকে আমরা বাংলায় বলি অনুচক্রিকা, সেই প্লেটলেটটাও কিন্তু মেগাক্যারিওসাইট হলো মাদার সেল, সেটা কোষ তৈরি হচ্ছে ফ্যাক্টরিতে। যখন আমাদের লিউকেমিক সেলগুলো বেড়ে যাবে, তখন ওই প্লেটের তৈরি হতে পারছে না। তো সার্কুলেশনের মধ্যে দেখা যাচ্ছে প্লেটের মাত্র 20,000, মাত্র 50,000। তখন 50,000 হইলে সাধারণত ব্লিডিং হয় না, কিন্তু যখন এটা 20,000-এর নিচে নেমে আসবে, তখনই তার রক্তক্ষরণ হতে পারে। রোগীরা বলবে আমার দাঁত ব্রাশ করার সময় মাড়ি দিয়ে রক্ত যাচ্ছে, অথবা নাক দিয়ে রক্ত যাচ্ছে, অথবা মহিলারা বলতে পারে আমাদের মাসিকটা অনেক বেশি হচ্ছে, অথবা শরীরের ত্বকের মধ্যে কালো কালো মশার কামড়ের মতো অসংখ্য ফোঁটা ফোঁটা দাগ দেখা যাচ্ছে, অথবা আঘাত পায় নাই কিন্তু এখানে কালো হয়ে গিয়েছে। এইসব কারণটা প্লেটলেট কমে যাওয়ার মূল দায়ী। আচ্ছা, আপনি যে সিমটমগুলোর কথা বললেন, অনেক ক্ষেত্রে দেখা যায় এই সিমটমগুলোকে আমরা খুব স্বাভাবিকভাবে মনে করি যে আমার দাঁত ব্রাশ করতে, যে আমার দাঁত থেকে বা মাড়ি থেকে আমার রক্তক্ষরণ হচ্ছে, বা একটু উইকনেস দেখা দিচ্ছে, বা বারবার জ্বর আসে, মানে আমরা মনে করি হয়তো বা ইউরিন ইনফেকশনের জন্য হয়তো বা সেটি হচ্ছে। সো এই ধরনের সিমটমগুলো আসলে কত দিন, কত মাস পর্যন্ত থাকলে সেই ব্যক্তিটিকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত? আসলে আমি আগেই বলেছি যে উপসর্গগুলো আমি বললাম, জ্বর আসা, রক্তশূন্যতা, অথবা মাড়ি দিয়ে রক্তক্ষরণ হওয়া, বা শরীরের বিভিন্ন স্থানে এগুলো কিন্তু অনেক কারণে হতে পারে। প্রথমে যে ডাক্তারের কাছে আপনি যাবেন, হলেই তো আপনি ডাক্তারের কাছে যাবেন, সেই ডাক্তার আসলে ওই কারণটা বাইর করার চেষ্টা করবে, এবং জ্বর আসছে সাধারণত একটা চিকিৎসাও দেবে। ওই চিকিৎসাতে আপনার কমতেছে না, সে কোনো কারণ খুঁজে পাচ্ছে না, তখন হয়তো সে তা রেফার করবে স্পেশালাইজড ডক্টরের কাছে, যে এটা আমি পারলাম না, এখন অন্য আপনি এই লাইনে ডাক্তারের কাছে যান, দেখা যাক। অথবা ব্লাডের মধ্যে একটা পরিবর্তন চলে আসে, সেই পরিবর্তনটা দেখলো যে হ্যাঁ জ্বর তো আসছে, তার ইনফেকশন হয়েছে, তার মূল কারণ হচ্ছে রক্তকণিকাগুলো কম, ডব্লিউবিসি নিউট্রোফিলটা কম। তখন বলবে যে আপনি হেমাটোলজিস্টের কাছে যান। তখন আমরা আসলে পরীক্ষা করে দেখি আসলে কি তার অনেক সময় ক্যান্সার ছাড়াও কিন্তু এগুলো কমতে পারে। এটা হলো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বলে একটা কারণ রয়েছে, বা অন্য কোনো ড্রাগের কারণে এরকম হতে পারে, কোনো কেমিক্যালসের কারণেও ম্যারো সাপ্রেসড হয়ে যেতে পারে। এটাকে আমরা বলি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। ইট ইজ নট এ ক্যান্সার, কিন্তু ওইটার তখন ওই লাইনে আর চিকিৎসা দিয়ে থাকে। অতএব আমি বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে, আপনারা রক্তক্ষরণ হইলে, জ্বর হইলে, রক্তশূন্যতা হইলে ভীত না হয়ে একজন ডাক্তারের কাছে যান। ওই ডাক্তারের দায়িত্ব তখন আপনার কারণটা বাইর করে আপনাকে চিকিৎসা করা, অথবা অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় আপনাকে রেফার করে দেওয়া। জি স্যার, এই সম্পর্কে আমরা আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব, যে আসলে সাইন সিমটমগুলো দেখা দেওয়ার পরবর্তী সময়টাতে চলে আসে ট্রিটমেন্ট সম্পর্কে আপনার কাছ থেকে জানবো। তবে আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। স্যার, বিরতির আগে আমরা কথা বলছিলাম যে আপনি বলছিলেন যে খুব চমৎকার করে যে অনেক সময় বিভিন্ন ধরনের ইনফেকশন বা ব্লাড সিক্রেশন হচ্ছে, সেটা মাড়ি থেকে বা দাঁত থেকে, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে তারা লম্বা সময় ধরে সেই প্রবলেমগুলো নিয়ে বসে আছে, কিন্তু ট্রিটমেন্ট করছে না বা ডাক্তারের শরণাপন্ন হচ্ছে না। এক্ষেত্রে আপনার কাছে একটু জানবো যে আপনি বলছিলেন যে ডাক্তাররা অনেক সময় দেখা যায় যে ফাইন্ড আউট যখন করতে পারে না, তখন অন্য একজন ডক্টরকে তারা রেফার করে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আমরা দেখেছি যে এই রেফারেল সিস্টেমটার ক্ষেত্রে একটু গ্যাপ রয়েছে।
হয়েছে অনেক ক্ষেত্রে ডাক্তাররা যখন দেখা যায় রোগীদের এই ধরনের সমস্যা হয় তখন তারা অ্যান্টিবায়োটিক দিয়ে সেই রোগটাকে সাপ্রেস করার চেষ্টা করে। তখনই দেখা যায় যে ব্লাড ক্যান্সার বলি বা যে ধরনের ক্যান্সারের কথাই বলি না কেন, সেটা কিন্তু অনেকটা অ্যাডভান্স স্টেজে চলে যায়। এই বিষয়ে আপনার মতামত কি? এই ব্যাপারে আমি একটা প্রথম একটা এক্সাম্পল দেব আমার অভিজ্ঞতা থেকে। একটা বাচ্চার লিউকেমিয়া ডায়াগনোসিস হওয়ার কথা, কিন্তু প্রাথমিকভাবে একজন ডাক্তারের কাছে গিয়েছে, সে রক্তশূন্যতা এবং প্লেটলেট কম নিয়ে উনি রক্ত ট্রান্সফিউশন করেছেন এবং স্টেরয়েড দিয়েছেন। উনি ব্লাড পরীক্ষা হয়তো ঠিকমতো করেন নাই, যে কারণে লিউকেমিয়াটা ধরা পড়ে নাই। তো ফলে হলো কি, তার রুগী তো ব্লাড দেওয়াতে রুগী ভালো ফিল করলো, স্টেরয়েড দেওয়াতে রুগী একটু তার রক্তক্ষরণ বা এইসব সমস্যাগুলো চলে গেল, জ্বরও চলে গেল, কিন্তু তার যে লিউকেমিয়া ছিল এটা মাস্ক হয়ে গেল, ঢাকা পড়ে গেল। 3 মাস পরে 2 মাস পরে তার লিউকেমিয়াটা আরও শক্তিশালী হয়ে তার প্রকাশ ঘটলো এবং সে যখন আমাদের কাছে আসলো তখন আসলেই তার চিকিৎসা বেশ বিলম্বিত হয়ে গিয়েছে। এই জন্য ফার্স্ট ফিজিশিয়ান গুরুত্বপূর্ণ। উনি যদি মনে করেন যে ওনার এটা আওতার বাহিরে, একসময় আমাদের চিকিৎসা ব্যবস্থা ছিল 15 বছর আগে 20 বছর আগে মেডিসিন, সার্জারি, গাইনি, কিন্তু এখন প্রতিটা বিভাগকে আবার সাবটাইপ করা হয়েছে। অতএব বাংলাদেশে প্রায় 50টা সাবস্পেশালিটি রয়েছে। এখন আমার নৈতিক দায়িত্ব হলো, যখন আমি দেখব এটা ডায়াবেটিস এন্ডোক্রাইনোলজিস্টের একটা রোগ, তখন আমার ওনার কাছে পাঠিয়ে দেওয়া উচিত। কারণ আমাদের একটা দায়বদ্ধতা থাকা উচিত। কারণ যদি দেখি আমার দ্বারা কোনো রোগী ক্ষতিগ্রস্ত হয়েছে, অবশ্যই আমাকে জবাব দিতে হবে যে আমার দ্বারা রোগী দেরিতে ধরা পড়েছে, আমার দ্বারা তার রোগটা খারাপের দিকে গিয়েছে, আমি এর জন্য দায়ী থাকব। অতএব এই জিনিসটা আমাদের নিয়ে আসতে হবে। তাহলেই আমরা যে বলি না রোগী কেন চলে গেল বিদেশে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আর্লি ডায়াগনোসিস, প্রপার ট্রিটমেন্ট মাস্ট, এবং রেফার টু দ্য প্রপার ফিজিশিয়ান। আচ্ছা, অর্থাৎ আমরা বলতে পারি, আমরা তো সবসময় বলি সেটা যে আসলে ব্যক্তিগতভাবে সচেতন থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি খুব চমৎকার করে বললেন যে চিকিৎসকের পক্ষ থেকে কিন্তু দায়িত্ববোধের বিষয়টা কিন্তু চলে আসে, যেটি খুব চমৎকারভাবেই দায়িত্ব নিয়েই কিন্তু রোগীদের সাথে সেই আচরণটুকু করতে হয়। একটু জানবো আপনার কাছে যে ব্লাড ক্যান্সার যদি কারোর হয়ে থাকে, বাংলাদেশের প্রেক্ষাপটে সেই চিকিৎসাটা আসলে সুচিকিৎসা যদি আমরা বলি, সেটা আসলে রোগীরা পেয়ে থাকে কিনা? হ্যাঁ, এক কথায় বলবো যে হ্যাঁ, পেয়ে থাকে। আমি প্রথমেই চিকিৎসার ক্ষেত্রে একটা কথা বলতে চাই যে কোনো ক্যান্সারই হোক বা ব্লাড ক্যান্সারই হোক না কেন, প্রথমেই চিকিৎসা দেওয়ার আগে রোগী অথবা রোগীর আত্মীয়স্বজনের সাথে জিনিসটা খোলাসা করতে হবে। ক্লিয়ারলি তাদেরকে রোগ সম্বন্ধে, রোগের ধরন সম্বন্ধে, রোগীর আউটকাম সম্বন্ধে, ফলাফল সম্বন্ধে এবং চিকিৎসার আউটকাম কী সেটা জানাতে হবে। রোগীরা চিকিৎসা করে জানেই না যাতে কিসের চিকিৎসা করছি, এর আউটকাম কেমন, কত টাকা খরচ করতে হবে। এই কারণে আমাদের একটা বদনাম রয়েছে যে ডাক্তাররা সময় দেয় না, ডাক্তাররা কথা বলে না। আমি মনে করি চিকিৎসা দেওয়ার আগে এই জিনিসগুলো ক্লিয়ার করা, তারপরে চিকিৎসা শুরু করবে। রোগীকে জানতে হবে আপনার কী রোগ, এটা তার দায়িত্ব জানানো রোগীকে। তারপরে চিকিৎসাটা ব্লাড ক্যান্সারের বেশ ব্যয়বহুল। আমার যখন একটা রোগী আসে ব্লাড ক্যান্সার নিয়ে ধরা পড়ে, সেটা বাচ্চা হতে পারে, সেটা অ্যাডাল্ট হতে পারে, তখন আমি তাদের গার্জিয়ানকে বলি যে এই চিকিৎসার জন্য যদি তাকে লিউকেমিয়া হলে তাকে বলি যে 3 মাস তোমাকে ঢাকায় থাকতে হবে, একটা বাসা ভাড়া নাও, কারণ টাইম টু টাইম তোমার হাসপাতালে আসতে হবে এবং সময় মতো চিকিৎসা নিতে হবে। আবার অনেক চিকিৎসা রয়েছে মাল্টিপল মাইলোমা, ঢাকায় থাকার দরকার পড়ে না, তাকে চিকিৎসা দিয়ে দিই, সে আমাকে অনলাইনে যোগাযোগ করে, অথবা 1 মাস 2 মাস পর সে আসে। তাহলে চিকিৎসার ধরন অনুযায়ী, রোগের ধরন অনুযায়ী আমরা তাকে কি করতে হবে, তার প্ল্যানিংটা কী হবে সেটা বলে দিই। সেই সঙ্গে আমরা আর্থিক ব্যাপারটাও যুক্ত করি, কারণ তার একটা মানুষ যদি গরিব হয়ে থাকে তার তো চিকিৎসা নেওয়ার অধিকার রয়েছে। আমি বলতে পারবো না যে তোমার স্ট্যান্ডার্ড চিকিৎসা না করলেও তাকে মোটামুটি একটা চিকিৎসা দিতে হবে, অথবা সরকারি হাসপাতালে তাকে পাঠিয়ে দিতে হবে, যেখানে সে সাশ্রয়ী মূল্যে চিকিৎসাটা পাবে। যেহেতু আপনি বললেন যে ব্লাড ক্যান্সারের ট্রিটমেন্ট একটু ব্যয়বহুল, এক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যে নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে, তাদের কেউ যদি ব্লাড ক্যান্সার আক্রান্ত হয়, সেক্ষেত্রে তাদের জন্য তো নিশ্চয়ই এই ধরনের চিকিৎসার ব্যয়টাকে বহন করা তাদের জন্য অনেকটা কঠিন হয়ে যায়। এবং সরকারি হসপিটালের কথা আপনি বললেন যে সেখানে তারা স্বল্প মূল্যে পেতে পারে, কিন্তু সরকারি হসপিটালগুলোতে দেখা যায় যে চিকিৎসকেরও কিছুটা সংকট থাকে, এবং যেটা আমরা যদি বলি যে সিরিয়াল পাওয়াটা, সেটাও কিন্তু অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। সো এই বিষয়ে কি আপনারা কখনো একজন
অনকোলজিস্ট হিসেবে স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি আপনাদের কোনো সুপারিশ পালা ছিল কিনা যে এই ট্রিটমেন্টটাকে আরো কতটুকু আসলে স্বল্প ব্যয়ে সম্পন্ন করা যেতে পারে? হ্যাঁ, চিকিৎসা তো আমাদের মূল নীতির মধ্যে স্বাস্থ্য মানে দেশের কাঠামোটির মধ্যে রয়েছে সবাইকে স্বাস্থ্য পাওয়াটা অধিকার, মূলনীতির মধ্যে। অতএব আমাদের গরিব মানুষের কথা চিন্তা করতে হবে। এবং আজকে যে ক্যান্সার নিয়ে আলোচনা করছি বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে, আরেকজন ক্যান্সার রোগীর পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্ব আমাদের। তাকে সহযোগিতা করা, বিত্তবানরা এগিয়ে আসবে, ডাক্তাররা প্রয়োজন হলে বিনা পয়সায় চিকিৎসা দিবে অথবা কম মূল্যে চিকিৎসা দিবে। আমি তো কিছু গরিব রোগী হলে গ্রিন লাইফ হাসপাতালে তাদের কিছু বেড রয়েছে, বিনামূল্যে ভর্তি করা যায়। ওখানে আমি বিনা পয়সায় চিকিৎসা করি এবং ওদেরকে বিনা খরচে রাখার ব্যবস্থা করে দিই। এইভাবে শুধু আমি না, প্রত্যেক ডাক্তার যদি কিছু কিছু তার ক্যাপাসিটি অনুযায়ী করে তাহলে ভালো। আর সরকারি হাসপাতালের সক্ষমতা বাড়াতে হবে। ওখানে আমার মতোই তো ভালো ভালো চিকিৎসক রয়েছে, তো ওইখানে কেন চিকিৎসা হবে না? ওইখানে বেড স্বল্পতা থাকতে পারে, সেটা ক্যাপাসিটি বাড়াতে হবে, ডাক্তারের সংখ্যা বাড়াতে হবে এবং ঔষধের সংখ্যা বাড়াতে হবে। তাহলেই মনে করেন যে রোগীর আসলে সঠিক চিকিৎসা পাবে। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি আসলে সার্বিকভাবেই সকলের সহযোগিতার মাধ্যমে কিন্তু আসলে সুচিকিৎসা একটা মানুষের পক্ষে পাওয়া সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ জানাচ্ছি যে এত চমৎকারভাবে ব্লাড ক্যান্সার এবং বিভিন্ন ধরনের ক্যান্সার সম্পর্কে যে নিয়মগুলোর কথা আপনি বললেন, যে হেলদি লাইফস্টাইলগুলোর কথা আপনি বললেন, সে সম্পর্কে একটা সঠিক ধারণা আমাদেরকে দেওয়ার জন্য। আমি ধন্যবাদ দেওয়ার আগে বলতে চাই যে ক্যান্সার কোনো সংক্রামক ব্যাধি নয়, ছোঁয়াচে নয়। আমি সবাই ক্যান্সার রোগীর পাশে দাঁড়াবো, আমাদের সাধ্যমতো তাকে সহযোগিতা করব। একটা পরিবারে ক্যান্সার হওয়া মানে, শনাক্ত হওয়া মানে ওই পরিবারটা একবারে ধ্বংসের মুখে চলে আসা। কারণ প্রচুর টাকা খরচ করতে হয়, প্রচুর দেশ বিদেশে ছুটতে হয়। আমাদের দেশে ক্যান্সারের সঠিক চিকিৎসা রয়েছে। আপনি না বুঝে না জেনে অন্যের কথায় দয়া করে বিদেশ যাবেন না। আপনার চিকিৎসক যদি পরামর্শ দেন তখনই কেবল যাবেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস টিভিতে। তো এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন। আজ এখানে শেষ করছি, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।